সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেশি একটা আলোচনা করব না। আজকে আপনাদের সাথে একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করব যে ইন্ডেক্সের কি অবস্থা, এখন আমাদের কি করণীয় বা আমরা কি করতে পারি। সাথে একটা সেক্টর নিয়ে আলোচনা করব যে সেক্টরটা অলরেডি অনেকে ফেসে আছে, যে কারণে সেই সেক্টরটা নিয়েও একটু আলোচনা করব। তো চলেন সর্বপ্রথম আমি একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। দেখেন, ইন্ডেক্সের এই জায়গাটাতে আমি আগে একটা বক্স আঁকাই দিছিলাম। এই বক্সটা গত দিন মানে লাস্ট দিন, যেটা আজকে না, লাস্ট দিন হচ্ছে এটাকে ব্রেকআউট করে মানে ব্রেকডাউন করে নিচে চলে আসছে। হ্যাঁ, তার আগে হয়েছে এই ক্যান্ডেল দিয়েই ব্রেকডাউন করেছে, বাট গত দিন হচ্ছে স্পষ্টভাবেই ব্রেকডাউন করে দিয়েছিল। ইভেন আজকে আজকে কি হয়েছে, আজকে আবার সেই বক্সের মধ্যে ঢুকে গেছে। ইন দ্য মিন টাইমে আপনারা এখন বলতে পারেন, ভাই তাহলে কি বক্স কি ভ্যালিড আছে? না, বক্স ভ্যালিড নাই। যেহেতু ব্রেকডাউন করে দিয়েছে সেহেতু বক্স ভ্যালিড নাই। আমি বক্সটা একটু উঠাই দিই, উঠাই দিলে আপনাদেরকে বোঝাইতে আমার জন্য সুবিধা হবে। দেখেন, ইন্ডেক্সের এইখান থেকে ডাউন হইতে হইতে এই পর্যন্ত এসে মানে এই যে যে টানা কয়েকদিন পতন হয়েছে, এই পতনটা অ্যাটলিস্ট থামছে এবং ভলিউম ড্রাই হয়েছে। ড্রাই বলতে কি, ভলিউমটা কমে গেছে। যেইখানে ভলিউম হয়তো 1200-1400 কোটি টাকা ভলিউম, সেই জায়গাটাতে ভলিউম 700-600 কোটি টাকা বা 500 কোটি টাকা এখন আসে নাই, মানে 700-600 কোটি টাকার মধ্যে ভলিউম চলে আসছে। সো আজকে কত ভলিউম হয়েছে আমি দেখি নাই, যদিও একটু কম দেখাচ্ছে, আপনারা একটু দেখে নিন আজকে ভলিউম কত হয়েছে। যাই হোক, এখন দেখেন যেটা হয়েছে সেইটা এখন ইন্ডেক্স কি অবস্থায় আছে। তার আগে চলেন, অনেকেই বলতেছেন যে ইন্ডেক্সের সেল সিগন্যাল আগেই দিচ্ছিল, সেইটা আগে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, ইন্ডেক্সের এইখানে পিন হয়েছে, এই জায়গাটাতে পিন হয়েছে, এই জায়গাটাতেও পিন হয়েছে। ইন দ্য মিন টাইমে ইন্ডেক্সের এই জায়গাটাতে অনেক দিন বাজার অ্যাকুমুলেশন বা সাইডওয়েজে ছিল, যেটা অলরেডি আগে পরে আমি গত 2-3 সপ্তাহ ধরে বলে আসছি যে বাজার সাইডওয়েজে আছে। সাইডওয়েজের পরে হয় বাজার উপরে যায়, না হয় নিচে আসে। এখন বাজার উপরে যদি যায় তাহলে ব্রেকআউট করার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেন বাজার ব্রেকআউট করার মানে ব্রেকডাউন করার পরেও আপনাকে বুঝতে হবে যে বাজার নিচের দিকে আসলো। তো সাইডওয়েজ মোমেন্টামে থাকা অবস্থায় বাজার আমরা ওইভাবে বিশ্লেষণ করতে পারি না যে বাজার ডাউন ট্রেন্ডেই যাচ্ছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ইন দ্য মিন টাইমে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেকেই এই সব জায়গায় ফার্স্ট সুইংয়ে হচ্ছে পোর্টফোলিও ফাঁকা টাকা করে দিয়ে তারা বসেছিল। হ্যাঁ, তাদেরকে রেসপেক্ট করি, তারা একদম সেফ সাইডে চলে গেছিলেন। কিন্তু একটা বিষয় আছে, এই জায়গাগুলাতে দেখেন, এই যে যে 1 মাস যে সাইড হয়ে ছিল, এখানে কি বাজার ব্যবসা দেয় নাই? আপনারা খেয়াল করে দেখেন, ওই যে ইন্স্যুরেন্স যখন ডাউন ট্রেন্ডে আসে, প্রথম ইন্স্যুরেন্সের ব্যাড নিউজের কারণে অনেকটাই পড়ে গেছিলো। ইন দ্য মিন টাইমে ইন্স্যুরেন্স কিন্তু ভালো ব্যবসা দিছে এই সময়টাতেই, এর মধ্যেই কিন্তু ব্যবসা দিছে, সাথে লাইভ টুকটাক দিছে। ইভেন আপনারা মিউচুয়াল ফান্ডেরও ব্যবসা পাইছেন, সাথে পাওয়ার সেক্টরেরও ব্যবসা পাইছেন। ওই যে ছোট ছোট যে স্টকগুলো এখন পড়তেছে সেগুলোও কিন্তু ব্যবসা দিছে ওই সময়টাতে। তো আপনি যদি এই জায়গাটাতে একদম ফার্স্ট স্টেজে যদি পোর্টফোলিও ফাঁকা করে দিয়ে বসে থাকতেন, তাহলে এই যে যে ব্যবসাগুলো গেল বা যারা করেছে তারা কিন্তু ওই জিনিসটা এনজয় করতে পারে নাই। ইভেন আমি এইটাও বলবো যে এইখানে এই যে যে র্যালিটা হয়েছে, এই র্যালিতে যা ব্যবসা দিছে বা যে কয়েকটা সেক্টর উঠছে, তার চেয়ে বেশি উঠছে হচ্ছে এই জায়গাটাতে। বেশি বলবো না, মানে ওই সমান সমান উঠছে। তাহলে এই জায়গাগুলাতে টুকটাক যারা ব্যবসা পেয়েছে তাদের তো এই যে এখন ডাউন ট্রেন্ডে ধরেন আমি যে লাস্ট দিন আমি কি করছি, আমি সুইচ করে ওই যে ওই টাইপের স্টক টিস্টক থেকে বের হয়ে সুইচ করে কি করেছিলাম, আমি লো পেইডে পজিশন ক্রিয়েট করেছিলাম, কারণ লো পেইড তখন বটমে ছিল। এবং আপনাদের সাথেও আলোচনা করেছিলাম যে সামনে লো পেইড আসতে পারে। যেহেতু বাজারের একটা মাইট চলে গেছে, সেহেতু লো পেইডও আমি তেমন একটা সুবিধা মনে করতেছি না। হ্যাঁ, লো পেইড সামনে বাড়বে বাড়বে না তা না, কিন্তু ডাউন ট্রেন্ডে লো পেইড ভালো করে। বাট আমার কাছে মনে হয়েছে যে এত স্টক না রেখে আমি পোর্টফোলিওর কিছু পোর্শন ফাঁকা করে দিই। যেমন আমি 60-70% আমার ক্যাশ আছে এখন। আমি মোটামুটি ওই যে আপনাদের সাথে সেদিন ফেসবুকে একটা শেয়ার করেছিলাম যে আমি কোন কোন স্টকগুলো সেল করেছি এবং কোনটা কত পার্সেন্ট লস হয়েছে। দেখেন, একটা স্টকে সর্বোচ্চ আমার 4% লস হয়েছে, বাকিগুলা 2%, 1%, কোনোটার হয় নাই। কেনা দামের আশপাশে ছেড়ে দিয়েছি। কেন দিয়েছি? এর কারণ আছে। কারণ হচ্ছে ইন্ডেক্স আমাকে ডাউন ট্রেন্ড শো করতেছে, যে এইখানে যখন পড়তেছে, এই পড়ার পরে যখনই এই বক্সটাকে ব্রেকডাউন করে দিয়েছে, তখন থেকেই আমি সতর্ক হয়ে গেছি যে ইন্ডেক্স একদম ডাউন ট্রেন্ড আমাকে কনফার্ম করে দিয়েছে, মানে সাইডওয়েজ থেকে ডাউন ট্রেন্ডে কনফার্ম করছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি তো সেফ সাইডে ছিলেন, কিন্তু আমাদের হাতে যে স্টকগুলো ছিল বা এখন আছে সেগুলো নিয়ে কি প্ল্যান? ভাই, যদি আপনি অতিমাত্রা শেয়ার কিনে থাকেন, ওই যে এমএল ডাইং এর মতো বা শার্প ইন্ডাস্ট্রির মতো শেয়ার যদি কিনে থাকেন একদম টপে, তাহলে ভাই আমার কিছু করার নাই। আমি সবসময় আপনাদেরকে সতর্ক করে আসছি যে অতি মূল্যায়িত শেয়ারে যায় না। অতি মূল্যায়িত শেয়ার আমি নিজেও ট্রেড করেছিলাম, আমি আপনাদেরকে বলেও ছিলাম সেটার কথা।
সেটা আপনারা জানেন। বাট আমি সেইখান থেকে একদম সেফ সাইডে বের হয়ে গেছি, কিন্তু এই এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। ইন্ডেক্স পড়ছে ভালো কথা, এই জায়গাটাতে একটু রেস্ট নিচ্ছে, আমি বলবো এই জায়গাটাতে রেস্ট নিচ্ছে। এখন এইটা দেখে যে ইন্ডেক্স এইখান থেকে আবার আপ মোমেন্টামে চলে যাবে, সেজন্য আমি ধাপ করে নিয়ে পজিশন ট্রেডের জন্য, আমি আবারও বলছি পজিশন ট্রেডের জন্য যদি আপনি চিন্তা করে থাকেন, এখনই না ভাই, ইন্ডেক্স আবার আপ মোমেন্টামে যাক, আপ মোমেন্টামে না যাওয়া পর্যন্ত আপনার পজিশন ট্রেড করতে পারবেন না। হ্যাঁ, আপনি ট্রেড করতে পারবেন কোনটা, যেটা আপনার T+2 T+3 মানে শর্ট ট্রেড। মোট কথা হচ্ছে শর্ট ট্রেডিং, যাদের হাত পাকা, সবাইকে বলতেছে না ভাই, যাদের হাত পাকা আছে তারা করতে পারেন। বাট যাদের হাত পাকা না, স্টপ লস বুঝেন না, বা কোন টাইপের স্টক বাড়তে পারে সেই বিষয়টাও খুঁজে পান না, তাহলে তাদের এই মুহূর্তে চুপচাপ থাকাই বেটার, আমি যেটা মনে করি। ইভেন এই যে ভলিউম কমে গেছে, দেখেন এই ভলিউম কমে যাওয়ার পরে 2-4টা গ্রিন ক্যান্ডেল আমরা চাইলেও দেখতে পারি। বাট আমাকে এই পর্যন্ত এই যে যে দাগটা দিয়েছি খেয়াল করে দেখেন, 5,850 5450 একই কথা, 850 পর্যন্ত যেতেও পারে নাও যেতে পারে, এখন এটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, গেলে এই পর্যন্ত একটা রিটেস্ট হইতে পারে, আর যদি এটার উপরে যে সাস্টেন করে তাহলে ভিন্নভাবে আমরা চিন্তা করব। তার মানে 5,850-এর উপরে যে, উপরে না ধরেন এই যে এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে মানে 70-এর উপরে, 5,870-এর উপরে যদি সাস্টেন করতে পারে, তাহলে মোমেন্টামটা এইটা যেটা ছিল সেটাকে ভ্যালিড বলে ধরে নিব। বাট যে মোমেন্টামটা ছিল এই জায়গাটাতে, যে এইখান থেকে যে জায়গাটাতে মোমেন্টাম ছিল সেই জায়গাটাতে ডাউন ট্রেন্ডে সে শিফট করে গেছে। এখন বলুন ভাই, ডাউন ট্রেন্ডে কিভাবে শিফট করলো একটু বোঝান। চলেন, এই যে এই জায়গাটাতে দেখেন, এই সুইং এর নিচে ওই যে যেটাকে বক্স আঁকাইছিলাম, ওই সুইং এর নিচে কিন্তু সে ক্লোজ দিয়ে দিয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হবে রিটেস্টমেন্ট বা পুল ব্যাক, যেটাকে আমরা যেভাবেই বলি না কেন, এটাকে আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে চক চক তৈরি হয়ে গেছে। খেয়াল করে দেখেন, এই বাজার যখন উঠছিল তখন কিন্তু এই জায়গাটাতেও, এই যে এইখানেও যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এইখানেও একটা চক চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে দেন বাজার আপ ট্রেন্ড কনফার্ম করেছিল। এই জায়গাটাতে খেয়াল করেন, এই জায়গাটাতে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে সে আপ মোমেন্টামে গিয়েছিল। ঠিক তার বিপরীতে এই জায়গাটাতেও চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে। এখন বলতে পারেন ভাই, এইখানেও তার ছোট একটা সুইং ছিল, এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই, বা এই জায়গাটাতেও ছোট একটা সুইং ছিল, এইখানেও চেঞ্জ অফ ক্যারেক্টার না করে উপরে গেছে। ভাই এই দুই একটা মানে একটা দুইটা ক্যান্ডেল দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার আমি মেজার করি না, একটু বড় সুইং হইলে হয়। যে এই জায়গাটাতে যেমন 4টা ক্যান্ডেল ছিল, এই জায়গায় যেমন 5-7টা ক্যান্ডেল দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে, ইভেন এই জায়গাটাতেও দেখেন 3টা ক্যান্ডেল দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে। তা দুইটা বা একটা ক্যান্ডেলের চেঞ্জ অফ ক্যারেক্টার আহামরি তেমন একটা সুবিধা করতে পারে না। এই যে এই জায়গাটাতে খেয়াল করে দেখেন, এই জায়গাটাতেও কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল, যে 1-2 দুইটা ক্যান্ডেল দিয়ে রিটেস্টমেন্ট দিছিল। সো এই দুইটা ক্যান্ডেলের চেঞ্জ অফ ক্যারেক্টার আসলে ততটা ভ্যালিড হয় না। হ্যাঁ, এর সাথে আরও ইন ডিপলি আরও অন্য কিছু দেখি আমি, সেটা আমি এখানে পাবলিকলি ডিসক্লোজ করতেছি না, কারণ পাবলিকলি করলে অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেকেই বসে থাকে আমাদের অ্যানালিসিস দেখার জন্য, যে এনাদের কি থিঙ্কিং ওইটা দেখে আর মার্কেটে অন্যভাবে চিন্তা করে তারা মার্কেট প্লেয়ার যারা। যাই হোক, এনিওয়ে আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি তৈরি করে দিয়েছে, এখন যেটা হবে পুল ব্যাক। তবে হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন ভাই ইন্ডেক্স কত দূর পর্যন্ত নামবে, ভাই এখনোই বলছি না, বললে আপনারা প্যানিক হয়ে যাবেন, অমুক হবেন তমুক হবেন। এই পুল ব্যাকগুলোতে আপনারা চাইলে সুযোগ নিতে পারেন, অথবা যারা ক্যাশ ট্যাশ করে রেখেছেন আপনারা, যদি আপনাদের হাত পাকা না হয়, আমার পরামর্শ থাকবে ভাই চুপচাপ বসে থাকেন। ইন্ডেক্স যখন আবার আপ মোমেন্টাম শো করে বা ফেরত আসে তখন আপনারা ট্রেড করেন। আর যাদের হাত পাকা আছে তারা আপনারা এই জায়গাগুলোতে T+2 T+3 ট্রেড প্ল্যান করতে পারেন 5-10%-এর মধ্যে, এটা করতে পারেন। তো চলেন আমি আপনাদেরকে আরেকটা রেফারেন্স দেখাই, খেয়াল করে দেখেন। এই যে এইখান থেকে ইন্ডেক্স যখন পড়ছিল, খেয়াল করে দেখেন এই যে আগের সুইংয়ে, এই সুইংটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই সুইংয়ে কেন পড়ছিল সেটা হচ্ছে আমাদের যুদ্ধ ছিল, মানে আমেরিকা এবং ইরানের যুদ্ধের কারণে, ওই নিউজের কারণে এতটুকু পড়ছে। সো যেহেতু এই জায়গাটাতে একটা সাডেন পিরিয়ডে একটা নিউজ চলে আসছিলো, সেহেতু এইটাকে আমি বাদ দিচ্ছি। বাট যেটা স্বাভাবিক পতন এখন যেটা হচ্ছে, সেই জায়গাগুলোতে এই জায়গাটাতে দেখেন, খেয়াল করে দেখেন, এইখানে এসে একটু রেস্ট নিছে, তারপরে 2-3 দিন এখানে স্টে করছে, তারপরে ধাপাস আবার একটু পুল ব্যাক দিছে, তারপরে আবার ধাপাস। তার মানে কি, এখানে লোয়ার লো করে করে, মানে লোয়ার হাই, এই লোয়ার লো করে করে দেন নামছে। ইভেন এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টারটা তৈরি করছিল কোথায়, খেয়াল করে দেখেন এই জায়গাটাতে, এই যে
দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পর তারপর একটু পুল ব্যাক দিছিল, যে এখন যেটা হচ্ছে এই টাইমে, মানে এখন যে জায়গাটাতে আছে বাজার, সেই বাজারের চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর একটু পুল ব্যাক দিচ্ছে। হ্যাঁ, এটা ইনভ্যালিড হবে কোথায় আমি আবারও বলে দিচ্ছি, যদি এইটার উপরে সাস্টেন করে, তার মানে এই যে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ওই যে গত 2 দিন আগে 59 বা 58 পয়েন্ট বাড়ার পরে দেন ধাপাস করে মারলো যেই দিন, সেই দিন ওই ক্যান্ডেলের উপরে যদি সাস্টেন করতে পারে তাহলে পরবর্তী চিন্তা করব। এখন আপনাকে চিন্তা করতে হবে যে বাজার নিচের দিকেই আসতে চলেছে, এইটা আপনারা একটু মানে শিওর হয়ে থাকেন বা এইটা নিয়ে একটু প্ল্যান করেন যে ডাউন টেন বাজারে আপনারা কিভাবে ট্রেড করবেন এবং হাতের শেয়ারগুলো কিভাবে ম্যানেজ করতে পারেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে লোপেইট তো তেমন একটা পড়তেছে না বা লোপেইট একটু নিচের দিকে আছে, তো আপনি লোপেইটগুলো ছেড়ে দিলেন কেন? দেখেন ভাই, ইন্ডেক্স যদি বড় পতন হয় বা বড় ফল করে তখন ওই লোপেইটগুলোও টিকবে না, কারণ ওই লোপেইটগুলোর বটম রেঞ্জ কিন্তু অনেক নিচে, যেগুলো আমি ট্রেড করেছিলাম বা আমি পজিশন নিয়েছিলাম। সো ইন দ্য মিন টাইমে আমি আমার মতো করে সেফ সাইডে চলে গেছি। হ্যাঁ, আমার কিছু লস হয়েছে, বাট এই সব জায়গায় যা প্রফিট করছি ওই তুলনায় এই লসটুকু, এই স্টপ লসও বলবো না, মানে আমি আমার ক্যাপিটালটাকে রক্ষা করছি, এতটুকু, এতটুকু আর কিচ্ছু না। হ্যাঁ, এখন আপনারা কি করবেন দেখেন, পুলব্যাকে যদি সুযোগ পান তাহলে পুলব্যাকের মধ্যে, হ্যাঁ, যদি আপনি ওই টাইপের স্টক অনেকটুকু বেড়ে গেছে, যে 40 টাকায় হচ্ছে শার্প ইন্ডাস্ট্রি ছিল, সেইখান থেকে 32 টাকা 31 টাকা নামার পর আজকে আবার হল্ট হয়েছে, দেখেন এই যে পুলব্যাক দিচ্ছে, এই পুলব্যাকগুলোতে আপনারা কোনো মতে সুযোগ খুঁজে পান কিনা সেইটা একটু দেখার চেষ্টা করেন। সো আমি যেটা বলতেছিলাম যে লো পেইড থেকে বের হয়ে গেছি, ভাই আমি ওই 1-2% থেকে বের হয়ে গেছি, ইন দ্য মিন টাইমে আমি আরও ট্রেড করতে পারবো। অবশ্য আজকে 2টা স্টক আমি পজিশন নিছি। হ্যাঁ, আমার গ্রুপ মেম্বারদের আমি সেইখানে পজিশন নেয় নেই, কারণ এরা ঠিকঠাক মতো বুঝে না কখন কিনতে হবে কখন সেল করতে হবে, আমি বলি একরকম করে আর এক রকম। ধরেন একটু উদাহরণ দেই, যে ধরেন আমি একটা স্টক কেনাইছি, কেনানোর পরে সেল নির্দেশনা দিচ্ছি ট্রেড আওয়ারের মধ্যে, তখন বলে ভাই আমি তো সেল করতে পারি নাই, গতকালকে আপনি বলছিলেন আমি ট্রেড আওয়ারের মধ্যে ছিলাম না, কাজে ব্যস্ত ছিলাম, অথবা আমি নামাজে ছিলাম, অথবা আমি ওই কাজে ব্যস্ত ছিলাম। বাট এই সময়টাতে এই যে যে মোমেন্টামটা হচ্ছে, এটা দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, যে কারণে আমার গ্রুপ মেম্বারদেরকে আপাতত ট্রেড একটু বন্ধ রাখাইছি কয়েকটা দিন। আমি কোনো নতুন করে স্টক বাই করাচ্ছি না, যে স্টকগুলো হাতে ছিল সেইগুলো থেকে কিভাবে বের হওয়া যায় সেই প্ল্যানটাই তাদেরকে দিচ্ছি। সেটা, হ্যাঁ, এখনও আমাদের হাতে কিছু স্টক রয়ে গেছে, সেই স্টকগুলো নিয়ে আমাদের প্ল্যানও আছে ব্যাক ইন্ডে, কোথায় অ্যাভারেজ করবো বা কোথায় কিভাবে কি করা যায়। তবে আমরা একটু ক্যাশ মুডে এখন আছি। সো আপনারাও চাইলে আপনাদের মতো করে একটু ক্যাশ ট্যাশ হাতে রাখাই এখনকার সময়ের বাজারে সবচেয়ে উত্তম পন্থা। দেখেন আমি যেটা বলতেছিলাম, 2টা স্টকে অলরেডি আমি পজিশন নিয়েছি, তার মধ্যে আজকে একটা 3-4% বেড়ে গেছে। সো আমি ওই লসটা আমি নিতে পারি, ওইটা আমার হজম হয়। কিন্তু যারা হজম করতে পারেন না বা বাজারের সেন্টিমেন্ট বুঝেন না, অথবা যাদের কষ্ট হয়, যারা ইমোশনালি ওই জায়গাটাতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, তাদের তো প্রবলেম ভাই। আমি আমার যতটুকু লস হয়েছে আমি রিকভারি করে ফেলতে পারবো, ইভেন একসময় আপনাদেরকে জানাবো যে কোনটা দিয়ে আমি রিকভারি করেছি। সেটা অলরেডি আজকে একটা নিয়েছি এবং আগামী রবিবারেও একটা স্টক আমরা হয়তো বা গ্রুপেও কেনাইতে পারি, যেহেতু তাদেরও টুকটাক একটু লস হয়েছে, সেটাও তো লস রিকভারি কীভাবে করা যায় সেটা নিয়ে আমি প্ল্যান করতেছি। সো ওইভাবে করেই আমরা চিন্তা করতেছি। তো আপনিও একটু এইভাবে চিন্তা করেন, যদি আপনি শর্ট ট্রেড না পারেন ভাই, দরকার নাই এইখানে, কোনো মতো দরকার নেই। নো ট্রেড ইজ এ গুড ট্রেড। সো আপনার ট্রেড করারই দরকার নেই এই জায়গাটাতে। হাত পাকা হলে, যদি আপনি টেকনিক্যালি সাউন্ড হন, তাহলে আপনি করতে পারেন। বাট যদি আপনার হাত পাকা না হয় তাহলে আপনার এখানে ট্রেড করারই কোনো দরকার নেই। যে যেমন ধরেন আমার গ্রুপ মেম্বাররা, আমি তাদেরকে সাজেস্ট করি, বাট তাদের ওই সাইকোলজির কারণে আমি কিন্তু দিচ্ছি না, আমি তাদেরকে গাইড করতেছি। কিন্তু অনেক সময় এই প্রবলেমগুলো হয়। যে এই একটা কথা বলি, দেখেন এই যে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে রূপালী লাইফ আমাদের কেনা ছিল 90 টাকা। যখন বুঝেছি যে এই লাইফ ইন্স্যুরেন্স কারেকশনে যেতে পারে, তখন ওই শেয়ারটা ট্রেড হয় হচ্ছে 93 বা 94 টাকা এরকম রেঞ্জে। তা আমি ওইভাবে বিক্রি করে দিয়ে তাদেরকে মেসেজ করলাম যে লাইফ থেকে যা আছে বের হয়ে যান। তো এখন আমাকে অনেকেই মেসেজ করতেছে, ভাই আমি তো রূপালী লাইফ সেল করি না। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি তো সেল সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলাম, তার মানে 93-92 টাকা তো আপনার পাওয়ার কথা, 2-3 টাকার গ্যাপ তো একটা পাওয়ার কথা, আর না পাইলেন আপনার কেনা দামের আশপাশেই তো বের হয়ে যাওয়ার কথা। না ভাই আমি তখন ব্যস্ত ছিলাম, আমি করতে পারি নাই বা আবেগের বশে করি নাই। এখন এখন দেখেন শেয়ারটা কিন্তু 85 টাকায়। ওই সময়টাতে আমার কথা হচ্ছে আমি 3 টাকা লাভ নাই ধরলাম, আমি কেনা দামেই বিক্রি করলাম, এখন কিন্তু 5 টাকা নিচে পাচ্ছি। ইভেন এর হচ্ছে স্পট চলে, ডিভিডেন্ড দেওয়ার পরে হয়তো বা আরেকটু স্লো হবে, তখন আরেকটু স্লোতে নিচে কিনতে পারবো। দেখেন এই যে এই জায়গাটাতে যে 5 টাকা আর 3 টাকা, 8 টাকা বা 7 টাকার যে একটা গ্যাপ আমি পাইলাম, গ্যাপ ডাউন পাইলাম, এটাই আমার লাভ। আমি এইভাবেই চিন্তা করি।
সো এখন আপনারা কিভাবে চিন্তা করেন আই ডোন্ট নো, বাট সো আমাদের বাজারে আবেগ দিয়ে আর কাজ চলে না, লজিক দিয়েই আপনাকে কাজ করতে হবে। যে যাই বলুক আপনি আপনার সিদ্ধান্তে অটুট থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন চলেন আমি আপনাদেরকে একটা সেক্টর নিয়ে একটু আলোচনা করি। সেই সেক্টরে যারা আটকে আছেন, নতুন করে না, নতুন করে নয়, যারা আটকে আছেন তাদের জন্য, যারা অনেকে এই যে মিউচুয়াল ফান্ড, আমি এর আগে পরে আপনাদেরকে বলেছিলাম যখন ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ডে আসার পরে কোথা থেকে পুলব্যাক দিতে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক তেমনই মিউচুয়াল ফান্ডে অনেকেও আটকা আছেন। আমরা কি করি, এইসব বটমে না কিনে এইরকম পিক পয়েন্টে যাওয়ার পরে কিনে অনেকেই এই সব জায়গায় ফেসে আছেন ভাই, আমি জানি। তো তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য, আপনারা নতুন বাই করতে চান করতে পারেন, এটা যার যার ইচ্ছা, যার যার ইচ্ছা। বাট আমি বলবো আপনাকে টেকনিক্যালি সাউন্ড হইতে হবে, কোথায় কোন সময় মেরে দিয়ে বেরোতে হবে সেই জিনিসটা আগে বুঝতে হবে। সেটা যদি না বুঝে থাকেন তাহলে নতুন করে এন্ট্রি দেওয়ার দরকার না, আর যদি সেটা বুঝে থাকেন তাহলে নতুন করে মিউচুয়াল ফান্ড নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। বাট আমি মিউচুয়াল ফান্ডের স্পেসিফিক আইটেম নিয়ে আমি কথা বলবো না, আমি জাস্ট সেক্টরটা নিয়ে কথা বলবো। যাদের হাতে এই মিউচুয়াল ফান্ডের স্টক আছে, দেখেন এইখান থেকে ভালো পরিমাণ একটা কারেকশন হয়েছে। ওই যে যখন ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ডে আসে তখন ওই সেম কাহিনীর মতোই, এবং ভলিউমটা ড্রাই হয়েছে। এই যে দেখেন আজকে মোটামুটি ভালো একটা ক্যান্ডেল আসছে, মানে ডোজি টাইপের ক্যান্ডেল। তো আমি মনে করছি যে মিউচুয়াল ফান্ডের কারেকশনটা মোটামুটি এইখানে শেষ। আপনারা চাইলে এই সেক্টরের দিকে নজর দিতে পারেন, তবে হ্যাঁ যার হাত পাকা আর যাদের অলরেডি আছে, যারা অলরেডি ফেসে আছেন তারা ভাই একটু পুল ব্যাকের জন্য অপেক্ষা করেন। দেখেন 2-3টা গ্রিন ক্যান্ডেল আসে কিনা, আসলে ওইখান থেকে সেল করে বের হয়ে যায়, অথবা ক্যান্ডেল দেখে 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 ধরে ধরে আগাইতে পারেন। সো আপনারা যারা মিউচুয়াল ফান্ড হোল্ড করতেছেন আপনারা একটু হোল্ড করেন, আপনাদের এই মুহূর্তে আর সেল করার দরকার নাই। কারণ কি, মিউচুয়াল ফান্ড একটু মানে হালকা শেয়ার, এই সেক্টরটা পুরাটাই হালকা। সো ইন্ডেক্স কারেকশন হইলে এই সেক্টরে তেমন একটা প্রভাব আর পড়বে না, কারণ অলরেডি যা পড়ার পড়ে গিয়েছে। হ্যাঁ, তবে একবারে পড়ে না, একটু পুল ব্যাক দিয়ে দিয়ে পড়ে। সো আপনি এই পুল ব্যাকের মধ্যে সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন বা সেই সুযোগটা খোঁজার চেষ্টা করবেন। আশা করি মিউচুয়াল ফান্ড নিয়ে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, এবং অনেকেই আমাকে এখন বলবে ভাই যে স্টকগুলা শার্প কারেকশন হচ্ছে, যেমন শার্প ইন্ডাস্ট্রি, এমএল ডাইং বা ডোমিনোস বা কপারটেক, এই টাইপের স্টকগুলো নিয়ে আমাদের কি করে না ভাই, এইগুলো নিয়ে আমার কোনো কমেন্টস নাই। এগুলো এখন ফ্রি ফল হবে মাঝে মধ্যে। এই যে আজকে যেমন শার্প ইন্ডাস্ট্রি আবার হল্ট হয়েছে, এরকম করবে ভাই, এই স্টকগুলো এরকম এখন করবে, কারণ আপনি কিনছেনই অনেক উপরে, অনেক উপরে, ডাবল হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা সেই স্টকগুলোতে এন্ট্রি দেন। ভাই সেইগুলোতে এন্ট্রি দিলে আপনাকে স্টপ লস মেনটেন করতেই হবে, যেটা আমি করি। যদি কোনো বাড়তি শেয়ারে এন্ট্রি দেয় তাহলে স্টপ লস একদম ধরে ধরে হুবহু সেই জায়গাগুলোতেই নেওয়ার চেষ্টা করি। সো আপনারা স্টপ লস যদি না মানেন তাহলে যে এখনকার মতো যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে, এমএল ডাইং, শার্প বা কপারটেক, ডোমিনোস, এই টাইপের স্টকগুলোর মতোই আপনাকে সারা জীবন প্যারা খাইতে হবে, এবং ওই স্টকগুলো থেকে আদৌ কবে বের হইতে পারবেন আই ডোন্ট নো। সো এই ভুলগুলো থেকে একটু শিক্ষা নেন, যাতে পরবর্তীতে আপনারা এই ভুলগুলো দ্বিতীয়বার না করেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।